গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, তারপর পজিশন। ধরো গ্রিটিংস ইন্ট্রোডাকশন শেষ, আমরা পজিশনে আছি, বাচ্চার ডান পাশে দাঁড়াবো আমরা, যদি বাচ্চা বসে থেকে সহায় দেবো। তো তারপর হলো এক্সপোজার। তো অ্যাবডোমেন এক্সপোজারের ক্ষেত্রে কি, অ্যাবডোমেন এক্সপোজারের ক্ষেত্রে মেনলি হলো জিপি স্টার নাম থেকে ইম্পর্টেন্ট। আগেকার যুগে আমরা হয়েছিল পুরাতনে যে মিড চেস্ট মিড থাই, এখন সেটা নাই। এখন হলো জিপি স্টার নাম থেকে সিমফাইসিস পিএমএস পর্যন্ত আমি এক্সপোজার করার পর প্রথমে হলো আমাকে ইন্সপেকশন, পালপেশন, অসকালপেশন। তো ইন্সপেকশনের ক্ষেত্রে আমাকে 3টা লেভেল থেকে দেখতে হবে। তাহলে আগে প্রথমে আমি সে কী করবো, মাথার দিক থেকে একবার দেখবো হেনে, তারপর পায়ের দিক থেকে দেখবো, এরপর আমি এই পজিশনে দেখব। একটু দুই দিকে দেখার চেষ্টা করবো, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো আমরা কী কী দেখলাম, প্রথমে এই 3টা জায়গা দেখার পরে আবার আমি কী করবো, বাচ্চাকে বলবো বাবা একটু কাশি দাও, কাশি দাও তো একটু, হ্যাঁ। তাহলে এটা হলো ভিজিবল কর্নার। তাহলে প্রথমে হলো ইন্সপেকশনের 3টা এরিয়া থেকে দেখলাম, কী কী দেখলাম, প্রথমে হলো শেপ অফ দ্য অ্যাবডোমেন, তারপরে শেপ অফ দ্য মেন জিনিসগুলো আগে বলবো। শেপ অফ দ্য অ্যাবডোমেন, তারপর পজিশন অফ দ্য আম্বিলিকাস, তারপরে ফ্ল্যাঙ্ক, তারপরে কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো এনগলমেন্ট আছে কিনা, কোনো ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা, স্ট্রায়া আছে কিনা, আর ভিজিবল কর্নার আছে। এই হলো 7টা। অনেক সময় আরেকটা জিনিস বলে যে প্যাটার্ন অফ রেসপিরেশনটা একটু দেখতে হয়। নর্মাল পেশেন্টের প্যাটার্ন অফ রেসপিরেশন কি, অ্যাবডোমেনে থোরাসিক, কিন্তু কখনো যদি পেটে ব্যথা থাকে তাহলে থোরাসিক হয়ে যাবে, অ্যাবডোমেনাল রেসপিরেশন প্যাটার্নটা থাকবে না। তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথমে হচ্ছে শেপ অফ দ্য অ্যাবডোমেন। নর্মাল শেপ অফ দ্য অ্যাবডোমেন কি, স্ক্যাফয়েড, বুঝলেন, ঠিক আছে, কিন্তু সিভিয়ার স্ক্যাফয়েড বলা যাবে না। একটা বই আমি আজকে দেখে আসলাম তো বলছে যে স্ক্যাফয়েড আর কি, হ্যাঁ, কিন্তু আসলে অ্যাবডোমেনের শেপের কোনো সাইজ আমার কাছে ইয়া মনে হয়। স্ক্যাফয়েড মানে কি, নৌকার মতো ডিপলি থাকে। ট্রু স্ক্যাফয়েড অ্যাবডোমেন কোন কোন কন্ডিশন পাওয়া যায়? আসলে স্ক্যাফয়েড আছে, একটা হলো ম্যালনারিশ, ঠিক আছে বলছে ম্যালনারিশ, হ্যাঁ। আর ওটা কি বলে, আর ম্যালিগনেন্সি, যে কোনো ম্যালিগনেন্সি, সিভিয়ার স্টারভেশনে যদি থাকে, আর হলো এই যে কনজেনিটাল ডায়াফ্রাগমাল হার্নিয়া। কমনলি আমরা এই 4টা জিনিসে আমার ক্ষেত্রে এই স্ক্যাফয়েড অ্যাবডোমেন পাবো। আর এই পেশেন্টটা এটাও একটু স্ক্যাফয়েড বলা যেতে পারে, কিন্তু নর্মালি সিভিয়ার স্ক্যাফয়েড নয়। আর একটা হলো কি, এরপর আমরা দেখবো যে শেপটা ডিস্টেন্ডেড কিনা। তো ডিস্টেনশন আছে আবার 2 ধরনের, একটা হলো লোকালাইজড আর হলো জেনারেলাইজড। তো জেনারেলাইজড আমরা 5টা এফ জানি, আচ্ছা। তাহলে এগুলো হলো আমার 5টা জেনারেলাইজড ডিস্টেনশন। লোকালাইজড ডিস্টেনশনের মধ্যে কি আছে, লোকালাইজড ডিস্টেনশনগুলো হলো, লোকালাইজ মানে কি, যে কোনো তাই না। তাহলে লোকালাইজ ডিস্টেনশন কিনতে পারে ওই স্পেসিফিক অর্গানোমেগালি যদি থাকে, তাহলে হিউজ প্লেনোমেগালি আছে, হিউজ লিভারোমেগালি, অথবা এখানে একটা মাস আছে, অথবা ইনসিস্টেড অ্যাসাইটিস আছে। এনসিস্টেড মানে অ্যাসাইটিস এক সাইডে একটা ক্যাপসুলের ভিতরে এনসিস্ট করে আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। এগুলো হলো আমার লোকালাইজ ডিস্টেনশনের কজ। তাহলে লোকালাইজ ডিস্টেনশন আবার ভাগ করা আছে সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, এটা বই থেকে দেখে নিলাম, অত ডিপে ধরে না। তাহলে আমরা জেনারেলাইজ, লোকালাইজ, শেপ অফ দ্য অ্যাবডোমেন। এরপর হলো পজিশন অফ দ্য আম্বিলিকাস। তো নর্মালি আম্বিলিকাসের পজিশন কি, এটা হলো ইনভার্টেড অ্যান্ড ভার্টিক্যাল, সেন্ট্রালি প্লেস অ্যান্ড ভার্টিক্যালি স্প্লিট। তো স্প্লিট সবসময় ভার্টিক্যালে নাও থাকতে পারে বা বোঝাও নাও যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে অনেকের ক্ষেত্রে স্প্লিট বোঝা যায় না। তো যাই হোক, তাহলে পজিশন হলো ইনভার্টেড অ্যান্ড সেন্ট্রালি প্লেসড। তাহলে এখানে আমার দেখতে হবে যদি পেশেন্টের আম্বিলিকাল কোনো প্যাথোলজি থাকে, তাহলে আম্বিলিকাল হার্নিয়া আছে কিনা, অথবা আম্বিলিকাল হার্নিয়া যদি থাকে তাহলে বড় হবে ওটা। এছাড়া আর কি দেখবো, আম্বিলিকাসটা ইভার্টেড কিনা, ট্রান্সভার্সাল স্লিটেড কিনা। তাহলে ইভার্টেড এবং ট্রান্সভার্সাল স্লিটেড হবে আমার অ্যাসাইটিস যদি থাকে। এটার একটাই কারণ, স্ট্রেচিংয়ের কারণে, ল্যাটারাল স্ট্রেচিংয়ের কারণে আমার ইয়ে হবে। আর ইভার্টেড হবে নিচে ফ্লুইড থাকার কারণে চাপ দিচ্ছে, এই জন্য ইভার্টেড হচ্ছে। এরপর হলো ফ্ল্যাঙ্কস। ফ্ল্যাঙ্কসটা নর্মালি কী থাকে, ফ্ল্যাঙ্কসটা থাকে স্ক্যাফয়েড, ঠিক আছে।
স্ক্যাপয়েড থাকে, কিন্তু যদি আমার এখানে আম্বিলিকাস এই কী বলো ফ্ল্যাঙ্কসটা আমরা দেখবো ফুল অর নট, ফুল থাকবে অ্যাসাইটিসে, ঠিক আছে, আর অন্যান্য ক্ষেত্রে স্ক্যাপয়েডই থাকবে। এরপরে আমরা ফ্ল্যাঙ্কস গেল, এরপরে বাকি যেগুলো আছে কি কোনো স্কার মার্ক আছে, স্কার মার্ক কিসে থাকবে, প্রিভিয়াস কোনো সার্জারি, তারপর ভিজিবল কোনো পেরিস্টালসিস আছে কিনা। যদি আমার ইনফ্যান্টাইল হাইপারটেনশন থাকে তাহলে কি হবে, অলিকুলার শেডেড মাস। যদি আমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে তাহলে ভিজিবল পেরিস্টালটিক মুভমেন্ট পাবো আমি, তাহলে এগুলো আমার ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা। এরপরে হলো এঙ্গোর্স ভেন, কোনো এঙ্গোর্স ভেন আছে কিনা, তাহলে এঙ্গোর্স ভেন বা ভিজিবল এঙ্গোর্স ভেন যেটাই বলি না কারণ, এঙ্গোর্স ভেন কিসে কিসে থাকতে পারে, ক্যাপড মেডিসিন, ক্যাপড মেডিসিন কিসে থাকে, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, শুধু সিএলডি বললে হবে না, এছাড়া আর কিসে থাকতে পারে, ভেনা সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, আর ইনফিরিয়র ভেনা ক্যাভাল ইউজুয়ালি প্রকাশ পায় না, যাই হোক সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। আর কি এই বাচ্চাদের অনেক ফর্সা সিগন লিন অ্যান্ড থিন এমনি বলতে পারে না, তাহলে ভিজিবল এনগোর্সমেন্ট এমনি লিন অ্যান্ড থিন বাচ্চারা নর্মালিও থাকতে পারে। যদি আমার কোনো ভিজিবল ভেন থাকে তখন আমাকে কী করতে হয়, উইলিয়াম হার্ভে টেস্টটা করতে হয়, ঠিক আছে, উইলিয়াম হার্ভে টেস্টটা করতে হবে। আচ্ছা, এরপর আর কি আছে, স্ট্রায়া, স্ট্রায়া কী কী ধরনের হতে পারে, কালার দেখে আমরা স্ট্রায়াটা ভাগ করি, যে পিঙ্ক কালার বা হোয়াইট যদি হয় তাহলে এটা ডিউ টু স্টেরয়েড রিলেটেড, তাহলে কুশিং ডিজিজ, তারপরে স্টেরয়েড টক্সিসিটি। আর যদি হোয়াইট বা পিঙ্কিশ হয় তাহলে এগুলো হলো স্ট্রেচিংয়ের কারণে, প্রেগনেন্সি, হিউজ অ্যাসাইটিস, ওবেসিটি, এগুলোর কারণে হয়। আর সর্বশেষে কি বলছি, ভিজিবল কফ ইম্পালস, তবে কাশি দিতে হবে না, ইন্সপেকশনে বলতে হবে। তাহলে আমরা প্রথমে 3 বার দেখার পরে আমি এগুলো মনে মনে দেখে নিছি, দেখে নিয়ে যখন আমি বলবো যে কাশি দাও, তবে আমার ইন্সপেকশন ক্লিয়ার হবে। এটা কিন্তু অনেকেরই মিস যায়। তাহলে প্রথমে হলো ভিজিবল কফ ইম্পালস আছে, এরপর আমরা যাবো পালপেশন। পালপেশনে হলো 3টা, একটা হলো সুপারফিশিয়াল, ডিপ আর অর্গান পালপেশন। তো পালপেশনের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে 9টা এরিয়া, এটা ভাগ করা অনেকভাবে বলা হয়েছে, আপনারা দেখে নেবেন 9টা এরিয়া কোন 2টা প্লেন দিয়ে ভাগ করে। তো যখনই আমার অ্যাবডোমেন পালপেশনের মুভমেন্টে যাব, আমার মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর রিজ জয়েন্ট এটা ফিক্স থাকবে, আমার মুভমেন্ট হবে জাস্ট এই, ঠিক আছে, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের মুভমেন্ট হবে, রিজ জয়েন্ট আর হলো এলবো এটা আমার ফিক্স থাকবে, আমার এইরকম হবে না, তাহলে আমার এই মুভমেন্ট হবে। তো সুপারফিশিয়াল পালপেশনে আমরা যাবো লেফট সাইড থেকে, লেফট আইলিয়াক ফোসা, লেফট লাম্বার, লেফট হাইপোকন্ড্রিয়াক এপিগাস্ট্রি, রাইট হাইপোকন্ড্রিয়াম লাম্বার, তারপর আইলিয়াক হাইপোকন্ড্রিয়াম আর হলো আম্বিলিকাস। তাহলে আমার এইভাবে যাবে। সুপারফিশিয়াল আমরা কী কী দেখি, টেম্পারেচার, টেন্ডারনেস, ঠিক আছে। সুতরাং যেহেতু টেম্পারেচার এবং টেন্ডারনেস এখানে দেখছি, তাহলে আমাকে বাচ্চাকে যদি আমি আগে বলি যে পেন আছে কিনা, এটা না বললেও চলছে, ঠিক আছে। যদি কেউ প্রশ্ন করে কিন্তু আগে জিজ্ঞেস করলাম না ব্যথার কথা, আমার স্যার সুপারফিশিয়াল টেন্ডারনেসে আমি পালপেশনে আমি দেখে নেব যে তার ব্যথা আছে না, তাহলে সুপারফিশিয়াল পালপেশন করার সময় আমার চোখটা থাকবে কোথায়, বাচ্চার ফেসের দিকে, এই যে আমার হাতের এই মুভমেন্টটা হবে। তাহলে প্রথমে আমি জাস্ট এইরকম করে নিতে পারি, একবার নিয়ে তারপরে 9টা এরিয়াতে একবার করে এরিয়া। এরপরে ডিপ পালপেশন, ডিপ পালপেশন আমরা কি দেখি না, এরকম করা লাগে না। ডিপ পালপেশনে কি দেখবো আমরা, ডিপ পালপেশনে দেখবো আমরা কোনো লাম্প আছে কিনা, কোনো মাস আছে কিনা, ফিঙ্গার ইনফেকশন আছে কিনা, মাসল গার্ডিং আছে কিনা। তাহলে ওই সেম 9টা এরিয়াতে জাস্ট আর একটু জোরে দিয়ে আমি ইয়ে করবো। এই ক্ষেত্রে নিঃশ্বাস নিবে না ছাড়বে এগুলো কোনো সম্পর্ক নাই। তো ডিপ পালপেশনের ক্ষেত্রে আমরা 2টা এরিয়াতে মেনলি দেখতে হবে, একটা হলো আইলিয়াক ফোসাতে, লেফট আইলিয়াক ফোসাতে, এখানে আমার ফিকাল ইনফেকশন, তাহলে কোনো মাস আছে। আর এই পাশে রাইট আইলিয়াক ফোসাতে আমার এখানে লং প্রশ্ন আসে, কিন্তু লং কোশ্চেনের প্রশ্ন আসে যে রাইট আইলিয়াক ফোসায় একটা মাস কীভাবে কী কী ডিডি হতে পারে। তাহলে রাইট আইলিয়াক ফোসাতে মাস কী কারণ হতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প, ওকে। আর টিউবারকুলোসিস, ঠিক আছে, ইন্টেস্টিনাল টিবি, আচ্ছা, আর ম্যালিগন্যান্সি। কি ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি ঠিক আছে, কি ম্যালিগন্যান্সি,
সিকাল ক্যান্সার বাচ্চাদের হয় আর সিকাম থেকে এই পাশে সিকাম তো এখানে ঠিক আছে আইলে সিকাল ক্যান্সার তো বাচ্চাদের হয় না। আর আরে ম্যালিগনেন্সি কোনটা কমন বাচ্চাদের? ওই মিষ্টির মধ্যে এই যাবে আইলে আরে লিম্ফোমা আর একটা হলো ক্রনস ডিজিজ, ঠিক আছে ক্রনস ডিজিজ, এগুলো হলো আমার টিডি রাইট আইলেক ফোসাই মাস। যদি লাম্বার রিজনে মাস হয় তাহলে তোমার ওই যে উইন্স টিউমার, হেপাটোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, লিম্ফোমা এগুলো সব আসবে, ঠিক আছে। তাহলে রাইট আইলেক ফোসাইতে মাস আমার এগুলো দেখে দিলাম। এরপরে আসবো আমি স্পেসিফিক অর্গান পালপেশন। স্পেসিফিক অর্গান পালপেশনের সিকোয়েন্সটা কি? প্রথমে লেফট কিডনি, তারপরে স্প্লিন, তারপর রাইট কিডনি, তারপর লিভার, তারপর প্যারাওটিক লিম্ফ নোড, ইউরিনারি ব্লাডার, পালপেবল কফ এন্ড পালস, সর্বশেষে হলো ফ্লুইড চেক। জেনিটালিয়া সবার শেষে, পরীক্ষা যখন সবার শেষ হবে বলবো স্যার আই এম নিড স্ক্রিনিং টু এক্সামিন দ্য জেনিটালিয়া, সবার শেষে। আর এখানে অ্যাবডোমেন এক্সামিনেশনে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস কম্পালসারি নয়। যদি বলে রেনাল সিস্টেম এক্সামিনেশন করো তখন লিভার আর স্প্লিন বাদ দিয়ে বাকি সব অ্যাবডোমেনের যা আছে, লিভার স্প্লিন বাদ দিয়ে ইন্সপেকশন পালপেশন যা আছে সবই আসবে, ইনক্লুড হবে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস এবং জেনিটালিয়া সেখানে মাস্ট। তাহলে যদি নেফ্রোটিক সিনড্রোম প্রেজেন্ট লং কেস থাকে তাহলে কিন্তু ইউজুয়ালি রেনাল সিস্টেম এক্সামিনেশন কোনো যদি নেফ্রোলজিস্ট পরীক্ষা নেয় শুনতে চায়। তাহলে বেসিক পার্থক্য কোথায়? লিভার স্প্লিন অ্যাবডোমিনাল প্যারাওটিক লিম্ফ নোড, এই তিনটা বাদ দিয়ে বাকি যত আছে সবই সেম অ্যাবডোমিনের, শুধু জেনিটালিয়া রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। পালপেশনে আমার রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস দেখতেই হবে ওইগুলো। তাহলে আমরা প্রথমে আসবো লেফট কিডনি। লেফট কিডনির ক্ষেত্রে আমার কি, আমার বাম হাত সবসময় বাম হাত থাকবে নিচে, বাম হাতটা থাকবে কোথায়? লেফট লয়েনে, আর ডান হাত থাকবে লেফট লাম্বারের জয়েন্টে। তাহলে আমরা এই লেফট লয়েনে দিলাম, দিয়ে আমার এই হাতটা লাম্বারের জন্য রাখলাম, ঠিক আছে। তারপরে দুইটা জিনিস এখানে, একটা হলো প্রথমে হচ্ছে ব্যালোজাবল আর একটা হলো প্যালপেবল, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দুই হাত দিয়েই পালপেট করবো, এটা হলো প্যালোটাবল আছে। আর ব্যালোটাবল কখন হবে? আমার উপরের হাতটা ফিক্স থাকবে আর নিচের হাতটা দিয়ে থ্রাস্ট করবে, এই যে থ্রাস্ট দিচ্ছি, তখন আমার এই উপরের হাতে আসে ধাক্কা লাগে, তখন সেটাকে আমি বলবো ব্যালোটাবল। তাহলে হচ্ছে পালপেবিলিটি গেল আর হচ্ছে ব্যালোটাবল গেল। এখানকার মুভমেন্টটা কি? ওই যে বুই ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস আর ইনওয়ার্ডস, হাতের মুভমেন্ট আর কি, দুই হাতের মুভমেন্ট হবে, বিশেষ করে উপরের হাতটা ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস আর ইনওয়ার্ডস। এক্সাক্ট মুভমেন্টটা কী কেউ দেখাতে পারবে না, কিন্তু বই খাতায় এটা লেখা আছে। আর রাইট কিডনির ক্ষেত্রে হলো উই আপওয়ার্ডস অ্যান্ড ইনওয়ার্ডস। তাহলে আমরা প্রথমে লেফট কিডনি দেখে ফেললাম, তারপরে আমরা লেফট তো না, এরপর স্প্লিন। স্প্লিনের ক্ষেত্রে আমার বাম হাতটা কই থাকবে? রিপ বরাবর, যদি 9, 10, 11 রিপ বরাবর। আর এমনিতে বলা হচ্ছিল লেফট লোয়ার পোস্টেরিয়র রিপ, ঠিক আছে, এই জায়গায়। এই হাতের কাজ কি? সাপোর্ট কি জন্য সাপোর্ট দেবো আমি? স্প্লিনটা যাতে সরে না যায়। একটা তো সাপোর্ট আর ব্যাকওয়ার্ড মুভমেন্ট আছে, স্পিড প্রিভেন্ট করবে, এই ঠিক আছে। তাহলে আমার এই জায়গায়, হ্যাঁ, তাহলে আমাদের কি রাইট আইলিয়ার ফোসা থেকে আমার মুভমেন্ট হবে। মুভমেন্ট করব কখন? পেশেন্ট যখন ইন্সপিরেশন নেবে তখন আমি ফিল করব, আর এক্সপিরেশনের সময় হাত আগাবে। তাহলে ওটা করার আগে পেশেন্টকে আমাকে ইয়ে দিতে হবে যে বাবা মুখ হা করে যে আমার মতো লম্বা নিঃশ্বাস নেবে, দ্রুত না, ঠিক আছে। মুখটা ঘোরাও, হা করে লম্বা নিঃশ্বাস নাও। এই জায়গায় বসার দরকার নেই, লম্বা নিঃশ্বাস, যখন নিঃশ্বাস নিতে ভুলে গেলে আমি বলবো নিঃশ্বাস নাও। এই দেখো আমি এই পর্যন্ত গেলাম, আমি পাই নাই, তখন আমি কি করব? এই বরাবর থেকে একটু দেখবো, এরপরেও পাইলাম না, তখন আমি হাত কিন্তু তুলিনি। বাবা আমার দিকে কাঁধো, তো এদিকে কাঁধো, পুরোপুরি কাঁধো, হাতটা এভাবে রাখো, এটা আমার হাত এখানেই আছে। এরপর আমি কি করব? এই জায়গায় একটু অপেক্ষা করব, যদি জাস্ট পালপেবল স্প্লিন হয়, ও যখন নিঃশ্বাস নেবে তখন আমার হাতে বাঁধবে। জাস্ট পালপেবল স্প্লিনে আমার কোনো মাপামাপি কোনো কাজ নেই,
ঠিক আছে, জাস্ট পারফরমেন্স জাস্ট স্পিন পারফরমেন্স শেষ। এরপরে সোজা হওয়া আবার। এরপরে ধরো আমি এই জায়গায় আমি একটা লিপ স্প্লিন পাইছি, তাহলে এখান থেকে স্প্লিন যদি পাই আমাকে স্প্লিন মাপতে হবে। মাপবো কোথায়? এই অ্যান্টিরো অ্যাক্সিলার লাইন বরাবর যেই জায়গায় ক্রাস ইয়ে হবে টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন, তাহলে এই বরাবর আমি মাপলাম। তাহলে এই যেই জায়গায় পাইছি আমি আঙ্গুল কিন্তু তুলবো না, তাহলে আমার ফিতায় আগেই রেডি থাকবে। আমি এখান থেকে মেপে নিলাম, মেপে নেওয়ার পর আমার প্রথম কাজ কি, এই জায়গা দিয়ে আমি জাস্ট মিডিয়াল বর্ডার দিয়ে আমি দেখার চেষ্টা করবো স্পিনিক নসটা কোথায়। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় নম্বর কাজটা এই জায়গায় এসে ফিঙ্গার ইনসাইনুলেশন টেস্ট, এটা হচ্ছে কি হচ্ছে না। যেমন এই যে যাচ্ছে হচ্ছে, এটা চলে যাচ্ছে। এরপরে আমি কী করবো, জাস্ট স্পিনের উপরে একটা পারকাস করব, নর্মাল জায়গায় একটা পারকাস, এইভাবে করে দেওয়া লাগবে না, ঠিক আছে? একটা এটা আমার জাস্ট খালি দেখা এখানে ডাল কিনা আর নর্মাল জায়গায় রেজোনেন্স কিনা। তাহলে এখান থেকে কমনলি প্রশ্ন ধরে হোয়াই ইট ইজ নট কিডনি, অথবা স্প্লিন না কিডনি কীভাবে পার্থক্য করবে। তাহলে আমরা কয়েকটা কথা বলব। প্রথম কথা, থিওরিটিক্যাল কথা হলো লেফট হাইপোকন্ড্রিয়াল মাস মুভস উইথ রেসপিরেশন, এটা হলো স্প্লিনিং। কিডনিতে এটা হবে না, কিন্তু কিডনিও কিন্তু ইন্সপিরেশনে কিন্তু মুভমেন্ট হয়, কিন্তু ভিজিবল যখন ক্লিনিক্যালি যখন বলবো তখন হবে না। তাহলে লেফট হাইপোকন্ড্রিয়াল মাস দ্যাট মুভস উইথ রেসপিরেশন, স্প্লিন এক। 2 নম্বর হলো কি, স্প্লেনিক নচ প্রেজেন্ট। 3 নম্বর ফিঙ্গার ইনসাইনুলেশন টেস্ট নেগেটিভ। আর 4 নম্বর হলো পারকাশন নট ডাল। তাহলে এই 4টাও যদি হয় তাহলে এটা আমার স্প্লিন, আর কিডনি হলে এগুলো থাকবে না। তাহলে এটা হলো স্প্লিনে গেল। বর্ণনা কি, ফাইন্ডিংস কি, কজ কি, আর একটা ক্লাসে, ঠিক আছে? তাহলে এরপর আমরা ওখান করার পর আমরা আসবো রাইট কিডনিতে। রাইট কিডনির ক্ষেত্রে না না না, ওটার কোনো অ্যাক্সেসেবল নেই, ওটার কোনো ইয়ে নেই, ওটা তো ফাইন্ডিংস বলার সময় আছে, পার্থক্য বলার সময় এটা নেই। এরপর রাইট কিডনি। রাইট কিডনি দেখার সময় আমার অলওয়েজ বাম হাত কোথায় থাকবে, নিচে থাকবে, তাহলে রাইট লয়েন। আর এটাও থাকবে উপরে, জাস্ট এইভাবে। তাহলে প্রথমে আমি পালপেবিলিটি দেখলাম, তারপর এই জায়গা ফিক্স করে ফাস্টিং করে ব্যালোটা দেখি। এরপরে আমার দেখতে হবে কিডনি, সরি লিভার। লিভার দেখার ক্ষেত্রে অবশ্যই বসতে হবে, মাস্ট। তখন আবার ওকে বলবো যে মুখ হা করে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে। এটা আমার রেক্টাস শিফট মাসল, এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসলের ল্যাটারাল বর্ডার দিতে হবে। আর আগেরটাতে যা গেছিল কি টিপ দিয়ে, আর এখান দিয়ে আমরা দেখবো কোথায়, রেডিয়াল বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার। রেডিয়াল বর্ডার অফ দ্য ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমার মুভমেন্ট হবে। আমি রাইট আইলেট বসে থেকে উপরের দিকে যাব। তো লিভার পালপেট করার 3টা মেথড আছে। আমরা যেটা করছি এখন সেটা হলো অল্টারনেট মেথড, ঠিক আছে? এটা কি বলছি, অল্টারনেট মেথড। আর একটা আছে হলো প্রেফার্ড মেথড, আর একটা হলো হুকিং মেথড। 3টা মেথড আছে, আরও অনেক মেথড আছে, কমনলি এই 3টা ইউজ করা। তাহলে আমরা কি করছি, প্রথমে হচ্ছে অল্টারনেট মেথড। প্রতি নিঃশ্বাসের সময় আমার আগাবো, আমি নিঃশ্বাস না বাবা, ইন্সপিরেশন হিসেবে ফিল করছি, তারপর আমরা যাচ্ছি, নিঃশ্বাস, এই যে ফিল করছি, আবার আগাচ্ছি, নিঃশ্বাস। আমি এই পর্যন্ত আসবো, পাইনি। তারপর আবার কী করবো, আমি রাইট কী বলে লেফট লোব অফ দ্য লিভারের দিকে যাবো, লেফট লোব অফ দ্য লিভারে। যদি যেখানে আমি পাবো, ধরো লেফট লোবে পাইছি, তাহলে আমার এখানে মাপা হবে এখান থেকে জিপিসটা। আর যদি রাইট লোবে পাই তাহলে আমি মাপবো কোথায়, আমি আঙুল তুলবো না, এই জায়গায় থাকবে আমার মিড ক্লাভিকুলার লাইন বরাবর, এই যে রাইট কোস্টাল মার্জিন যেখানে কাট করবে সেখান থেকে। এটা হচ্ছে লিভার কতটুকু এনলার্জ, এটাকে যে লিভার স্প্যান না। তাহলে এই জিনিসটা, তাহলে প্রথমে আমি মেপে নিলাম, মেপে নেওয়ার পর আমি কয়েকটা কাজ করবো। একটা হলো প্রথম কাজ হলো এটা টেন্ডার মন্ডে। তাহলে আমি কী করলাম, জাস্ট জোরে একটু চাপ দিলাম, একটু জোর, যদি টেন্ডার হয় ও। এরপর আমি কী করবো, এরপর দেখবো মার্জিন বরাবর আমি দেখবো। এরপর আমি দেখবো সারফেস, এরপরে একটু সারফেস দেখার সাথে আমি কনসিস্টেন্সিটাও দেখবো। তাহলে টেন্ডারনেস দেখলাম, মার্জিনটা দেখলাম, সারফেসটা দেখলাম, কনসিস্টেন্সি দেখলাম। এরপরে আমাদের আপার বর্ডার লিভার ডাউন, এটা আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এইটা এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে শুরু হবে, এখানে এসে ডাক। তাহলে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এসে ডাক। যদি কেউ জিজ্ঞেস করে যে স্প্যান মাপো,
তাহলে এই যে আগে যে জায়গায় পাইছি এইখান থেকে আমার এটা মাপ ওটা তো এমনি লিভার কতটুকু এনলার্জ বলার সময় তো এইভাবে বলি লিভার ইজ এনলার্জ 5 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট টু দ্য মার্জিন অ্যালং দ্য মিডল অফ দ্য আমরা তো বলি না যে লিভার স্প্যান। তাহলে এখান থেকে যেটা যদি কেউ জিজ্ঞেস করে তখন এটা যেটা মাপবো সেটা হলো লিভার স্প্যান, মানে লিভার স্প্যান মানে হলো অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য লিভার। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার লিভার এক্সামিনেশন। তাহলে ভুল যেন না হয় বারবার লিভারে যেই আটকে যায়, তাহলে এটা আমার অল্টারনেট মেথড। এরপরে প্রেফার্ড মেথড কোনটা? প্রেফার্ড মেথড হলো আমার 2 আঙ্গুল দিয়ে আমি একদম উপর থেকে শুরু করি, মানে আগে লিভার থেকে শুরু করি, তারপর এইভাবে করে আসতে চাই। যে জায়গায় এসে যায় দেখতেছি আর ইয়া নাই, এটা হলো আমার ধরো এই পেশেন্টে তো নাই আগে থেকে, তাহলে নাই, এটা হলো প্রেফার্ড মেথড। আর একটা আছে হুকিং মেথড। হুকিং মেথড কোনটা? আমরা এই চেম্বারে যেটা করি, বাচ্চাকে ওঠো বাবা, এই যে অত সময় নাই বাচ্চাকে যা দেখার, এই যে লিভার স্পিন একসাথে দেখে বলতেছি। অনেক 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 টিচাররা দেখে না চেম্বারে, আগে আগে মনে করতাম যে স্যাররা কীভাবে আমাদেরকে এক্সামিনেশন শেখায় আর নিজেরা এরকম করে। এটাও একটা মেথড, এটাকে বলছে হুকিং মেথড, হুকের মতো করে। ঠিক আছে, তাহলে এই হলো আমার 3টা মেথড। তো মেনলি আমাদের পরীক্ষা হলে কিন্তু অল্টারনেট মেথডই করতে হয়। আচ্ছা, এই পালপেশনের সময় আরেকটা জিনিস থাকে, যদি হিউজ অ্যাসাইটিস থাকে তাহলে কিন্তু আপনার টিচার কিন্তু বলবে না, নিজেকেই করতে হবে ডিপিং মেথড। যদি হিউজ অ্যাসাইটিস থাকে তাহলে নিজেকে ডিপিং মেথডে আমাকে পালপেট করতে হবে স্প্লিন এবং লিভার। ডিপিং মেথড কি? এই ক্ষেত্রে ডান হাতের উপরে বাম হাত রাখতে হবে, বাম হাতের উপর ডান হাত থাকে, সবসময় ডান হাত নিচে। আমি বলছি উপরে যত কাজ ডান হাত দিয়ে, সে বাম হাতে হোক আর যাই হোক, তাহলে এই ডান হাতের উপরে বাম হাত আসবে, এইরকম না জানা হয়। তাহলে এইটা আসলো। আর পরীক্ষা যাওয়ার আগে নখ কেটে যেতে হবে অ্যাবডোমেন এক্সামিনেশনের ক্ষেত্রে। আগে ময়লা টলা দেখলে সারা কিন্তু খেপে যায় মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে এখানে ডিপিং মেথডে কি? প্রথমে ফার্স্ট ডিপিংয়ে আমি ফ্লুইড সরাবো, সেকেন্ড ইয়েতে আমি ফিল করবো, এই তাহলে এইভাবে যাবে। তাহলে এই তাহলে স্পিনের ক্ষেত্রে এইভাবে যাচ্ছে, আবার লিভারের ক্ষেত্রে এই সোজা। প্রথমবারে সরাই দেবো, পরের ইয়াতে উঠাবো না, ওই সময় ফিল করবো। তাহলে এটা হলো আমার ডিপিং না। পার্ডলিং সাইন তো দেখানো মুশকিল। ওটা বাবা একটু 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 ঘুরে বসো তো উপরে, এই যে এইরকম করে বসো, 2 পায়ের হাঁটুর উপরে, হাত নিচে রাখো, হাত নিচে রাখো, এই যে রাখো। হ্যাঁ, ওটা পাটা হাঁটুর উপরে। হ্যাঁ, এই তোমার পাডল সাইন দেখার ক্ষেত্রে কী হয়, যাদের খুব মিনিমাম অ্যাসাইটিস থাকে তাদেরকে এইভাবে রাখতে হবে, কিছুক্ষণ রাখতে হবে। তাহলে কী হবে, অ্যাসাইটিসটা একদম এখানে চলে, ঠিক আছে, আম্বিলিকাসের এই একদম ডিপেন্ডেন্ট। তখন কী করতে হবে, তখন স্টেথো লাগাইতে হবে, সাইড স্টেথো লাগাইয়ে এইভাবে স্টেথোর উপরে দিতে হবে, এই যে আম্বিলিকাসের উপরে। যদি অনেক সময় স্টেথো লাগানো লাগে না, আমরা এখানে করে দেখি ডান একদম না, যদি শুনতে পাই কোনো কোনো ক্ষেত্রে স্টেথো লাগে, শুনতে হয় ডান সাউন্ড কমে যায়, কিন্তু এটা আসলে বাচ্চাদের জন্য পজিটিভ। শুয়ে পড়ে বাবা, এটা হলো পাডল সাইন। পাডল সাইন দিয়ে কি হলো, মিনিমাম অ্যাসাইটিস। তো মিনিমাম অ্যাসাইটিস তো তোমার এই কি বলে, এত ক্লিনিক্যাল নলেজ আমাদের এত ভালো হয় নাই, আমরা তো 100-200 ml ফাইন্ডিস করতে পারি না শিফটিং গার্মেন্টস। নর্মালি আমরা কী করতে পারি, আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড কত লিটার পর্যন্ত ধরা পড়বে, কত ml? 150 ml। হ্যাঁ, 100 ml, ঠিক আছে। আর এক্সরেতে বেশি লাগবে। যদি ইরেক্ট পোস্টার করো, অ্যাবডোমেনে যদি ইয়ে করো, এক্সরেতে কত আসবে? 500। আর শিফটিং ব্যালেন্স পজিটিভ হতে হলে শিফটিং ব্যালেন্স দেখে নিবা। আর ফ্লুইড ছিল হতে হলে কত লাগবে, পোস্ট গ্রাজুয়েশন এগুলো লাগবে, ঠিক আছে। কতটুকু ফ্লুইড হলে দেখে নেবে, বই খুঁজবা। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়, প্যারাওটিক লিম্ফ নোড।
তো আম্বিলিকাসের উপরে জাস্ট ল্যাটারালি এই ধরো রেকটাস ম্যাপটিনাস মাসল এই বরাবরই আমরা রাখবো, এর উপরে রাখার পরে এই প্যারা আউটিং মানে কি আউটার দুই পাশে প্যারা দুই জায়গায় লিম্বগুলো লাগানো থাকে থোকা থোকা, তাহলে এইভাবে করে আমি ফিল করব হাতে বাঁধে কিনা, পাইলেও কিছু করার আর কিছু নাই, না পাইলেও কিছু করার নেই, আজ পর্যন্ত আমি কোনোদিন পাই না। ঠিক আছে, তাহলে প্যারাটিক লিম্ব। এরপরে হলো ইউরিনারি ব্লাডার, উপর থেকে যাব আমরা নিচের দিকে আসবো, ইউরিনারি ব্লাডার গেল। এরপরে আমি বলবো কি পালপেবল কফিং পাস, একটা হলো সিম্পাইসিস বিপিসের এখানে, আর একটা হলো মিড ইঙ্গুইনাল পয়েন্ট, এই দুই জায়গায় আঙুল রাখবো, রেখে আবার কাশি দিতে বলবো। দাও তো কাশি দাও তো। হ্যাঁ, তাহলে এটা হলো পালপেবল কফিং পাস, আগেরটা ছিল ভিজিবল কফিং পাস, এটা হলো পালপেবল কফিং পাস। এরপরে হলো আমাদের ফ্লুইড থ্রিল। ফ্লুইড থ্রিলের ক্ষেত্রে যদি বড় বাচ্চা হয় তার হাতে দিব আমরা, আর যদি ছোটো বাচ্চা হয় বলবো স্যার আই নিড হেল্প। তারপর আমার হাতটা থাকবে কি দুই ফ্ল্যাঙ্কসে থাকার পরে আমি স্ট্রোক করব, একবার এই পাশ থেকে আর একবার এই হাতটা এরকম রেখে ওই পাশ থেকে, হাত যেন মুভমেন্ট না হয়। তাহলে একবার এই পাশে একবার এই পাশে, এটা হলো আমার ফ্লুইড থ্রিল। এরপর হলো পারকাশনে আমরা দেখবো শিফটিং ডালনেস। আমরা শুরু করবো কোথায়, জিপি স্টারনাম থেকে। জিপি স্টারনাম থেকে যাবে, যখন আমরা পারকাশন প্র্যাকটিস করবো সেটা 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল যেন লাগানো না থাকে। 1 নম্বর, লাগানো থাকলে সাউন্ড ট্রান্সমিট হবে না। 2 নম্বর, এই জিনিসটা একটু প্রেস করে রাখতে হবে, আর এই 2 আঙ্গুলটা একটু উপরে তুলতে হবে, তাহলে আমরা এইভাবে নিয়ে আগাবো। প্রথমে এখানে আসার পর যে কোনো এক পাশে যাব আমি, এই জায়গায় এসে ডাল পাচ্ছি। তারপর ওকে কী করবো, কাঁথো, বাবা এদিকে কাঁথো, পুরোপুরি কাঁধ। এই যে দেখো এখানে রাখানোর সময় এই পাটা এ থাকবে, এই বাম পাটা ফার্স্ট থাকবে, তারপরে এইটা আমার এই জায়গায় কমফোর্টেবল স্পেস। তারপরে এখানে এসে আমি আঙুল কিন্তু তুলে নেই আমি ফিউ সেকেন্ড, বলা আছে ফিউ সেকেন্ড থাকার পরে ডালে আছে, তাহলে আমার আর কিছু করার দরকার হচ্ছে না। ডালে আছে তাহলে এই পর্যন্ত শেষ, এখানে ডালে তো আছে, শিফট নাই। যদি শিফট হতো তখন আবার এখান থেকে আমি আসবো, এখান থেকে আবার আসবো, আগাও এখান থেকে ওই আসতে থাকবো, ওকে ঘুরতে থাকবো, ঘুরাতে আবার এই পাশে এসে যেখানে এসে ডাল পাবো আবার ঘুরাবো। এখন ধরো এই পেশেন্ট নর্মাল পেশেন্ট, আমি এখান থেকে এই পাশে গেছি ডাল পাইনি, তাহলে আবার কী করতে হবে, আবার ওকে সোজা করে আমার আম্বিলিকাস থেকে আবার এই পাশে আসতে হবে। ঠিক আছে, দিয়ে আবার ওকে ঘুরাইতে হবে, ঘুরে যদি আবার শিফট হয় কিনা দেখতে হবে। কারণ কি এনসিস্টেড অ্যাসাইসিড থাকতে পারে, এক পাশে অ্যাসাইসিড এক পাশে থাকে, এই জন্য আমাকে ওই পাশে শিফটিং পাইনি বলে এদিকে আর দেখা যাবে না, বিষয়টা এরকম না, দুই পাশে দেখতে। আর যদি শিফটিং ডালনেস হয় তখন আমাকে আবার যেখান থেকে শিফট পাইছি সেখান থেকে আবার এখানে এসে এই পাশে যেখানে এসে ডাল পাবো তখন আবার একে ঘুরাইতে হবে, ঘুরাই আবার ফিউ সেকেন্ড রাখতে হবে, রেখে আবার শিফটিং হয়েছে কিনা। নেফ্রোটিক সিগন্যালের পেশেন্ট থাকলে এই হয় ফ্লুইড থ্রিল দেখাতে বলে, না শিফটিং ডালনেস দেখাতে বলে, আর না আগে অ্যাসিডিস দেখাবো। আর একটা জিনিস বলে এখানে স্টেরোটক্সিসিটির ফিচার কী কী আছে দেখা, তাহলে ওই যে লং কেসে একটাতে এক্সামিনেশন দেখাতে বলে, তাহলে কমনলি এগুলোই বলে, হয় বলে যে স্টেরোটক্সিসিটি কী কী আছে দেখো, নাহলে বলে অ্যাসিডিসটা দেখো। এই তারপরে আমরা কি করব, অসকালটেশন। আমি স্টেরোটক্সিসিটির ফিচার যেগুলো দেখবেন মাথা থেকে শুরু, হ্যাঁ দেখাতে হবে যে এই যে দেখাবেন হাইপারট্রাইকোসিস আছে কিনা, হার্সুটিজম আছে কিনা, একনি আছে কিনা, তারপরে কুশিং সিনড্রোম কিংবা মুন ফেজ আছে কিনা, বাফলো হাম আছে কিনা, অ্যাকান্থিসিস নিগ্রিকান্স আছে কিনা, হ্যাঁ এগুলো সব দেখাইতে হবে। স্যার এই যে হাইপারট্রাইকোসিস, তারপরে এইভাবে দেখাই, শেষে প্রেশারও মাপতে হবে। হ্যাঁ, যদি আমরা নেফ্রোটিক সিনড্রোমে ফ্লুইড বেশি থাকে তো আমরা অল্প একটু পাইয়ে আমরা ডাল পাই গেলাম, তাহলে তো পুরোটা করার দরকার নেই। না, যেখানে ডাল পাচ্ছ সেখান থেকে শিফটিং আছে কিনা সেটা দেখে নিতে হবে। আবার এরকম যেন না নাও থাকতে পারে, ফ্লুইড থ্রিল পাবো তখন, কিন্তু আমাকে প্রসিডিউর দেখাতেই হবে, প্রসিডিউর দেখাতে পারে। হিউজ অ্যাসাইটিস থাকলে ডিপিং মেথডে করতে হবে। অ্যাজ এ প্রসিডিউর আমি করব, কারণ কোনো পেশেন্টের শিফটিং ডাল হিউজ ফ্লুইড থ্রিল পায় না, শিফটিং ডাল নাও থাকে।
আবার এমন আছে যে ফ্লুইড ফিল পাইনি শিফট পদে, অ্যাজ এ প্রসিডিউর আমাকে করতে হবে। এরপর হচ্ছে অক্সকালটেশন। অক্সকালটেশনে আমরা কি লেটেস্ট বইয়ে যেটা আছে সেটা হলো এই যে জাস্ট ল্যাটারাল টু দ্য আম্বিলিকাস, এই জায়গাতে বলা আছে ইউজুয়ালি দেখতে হয় 2 থেকে 3 মিনিট, কিন্তু পরীক্ষার হলে আমরা বাউল সাউন্ড আছে না হাইপাররেজোনেন্ট না নাই এইটুকু জানলেই হবে পরীক্ষার হলে। আর একটা জায়গায় দেখা যায় আগে যেভাবে দেখতাম আমরা মিডিয়াল 1/3 আর ল্যাটারাল 1/3 বিটুইন আম্বিলিকাস অ্যান্ড রেসিপিয়ারি স্পাইন, এই জায়গাতেও দেখা যায়, কিন্তু বর্তমানে হাজিনশনে এই জায়গায় আসে এইটা। আচ্ছা, এইটা হলো আমার এমনি নর্মালি। এছাড়া যদি কেউ কোনো স্যার জিজ্ঞেস করে আর কি কি অস্কালটেশনে দেখা যেতে পারে, তখন কি হ্যাপাটিক ব্রুই, রেনাল ব্রুই, স্প্লেনিক ব্রুই। হ্যাপাটিক ব্রুই কোথায় দেখবো? লিভারের উপরে, কিন্তু শর্ত হলো কি হ্যাপাটোমেগালি থাকা লাগবে, ঠিক আছে? হ্যাপাটোমেগালি না থাকলে হ্যাপাটিক ব্রুইয়ের কোনো গুরুত্ব নাই। স্প্লিনের ক্ষেত্রেও তাই, স্প্লিনের উপরে। রেনাল ব্রুই কোথায় দেখতে হবে? কোথায় বলো, এটা পারলে পাস। রেনাল অ্যাঙ্গেল দেখো। রেনাল ব্রুই কোথায় দেখতে হয়? হ্যাঁ, রেনাল অ্যাঙ্গেলে দেখো। রেনাল না বলে এটা পারার কথা না, বুঝছো? আম্বিলিকাসের উপরে দেখতে হবে রেনাল ব্রুই, তাহলে আম্বিলিকাসের উপরে দেখতে হবে রেনাল ব্রুই। এটা তো আর রেনাল ব্রুই আমরা দেখবো না, আমরা দেখবো কি যদি কেউ জিজ্ঞেস করে। আমরা তো অস্কালটেশনই শেষ, বাউল সাউন্ড পর্যন্ত বলে শেষ, তারপরে বলবো স্যার আই নিড স্ক্রিন টু এক্সামিন দ্য জেনিটালিয়া, এই পর্যন্ত বলে আমার পরীক্ষা শেষ। আমি অযথা ভুলে যাবো কেন? কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে তখন রেনাল ব্রুইয়ের ক্ষেত্রে তো সেটা হবে না, রেনাল ব্রুই তো আলাদা। একটা পেশেন্টের যদি হাইপার টেনশন থাকে তার রেনাল ব্রুই দেখতে হবে। 1 to 2 centimeters super to the umbilical, slightly midline to the 1 to 2 centimeters super to the umbilicus, slightly lateral to the midline। তাহলে এখান থেকে এই একটু মিড লাইনে স্লাইডলি ল্যাটারাল, equal bottom. তাহলে এইটা হলো আমার রেনাল ব্রুই দেখার ইয়ে। ওকে, এই হলো বিষয়। তো সামনের রবিবারে ইনশাল্লাহ